মিত্রদের সায় না পেয়ে একাই যুদ্ধের পথে বেপরোয়া নেতানিয়াহু বললেন, ইরানের বিষয়ে ইসরায়েলি নেবে সিদ্ধান্ত, নিষেধাজ্ঞার খেলাতে পশ্চিমা বিশ্ব। জলবায়ু অর্থায়নে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশে অগ্রাধিকার, IMF এর সহায়তা বাড়ানোর প্রস্তাব, ক্লাইমেট ফাইন্যান্স পলিসি প্রধানের গ্রিন বন্ড চালুর পরামর্শ। ভারতে কাল শুরু হচ্ছে লোকসভা নির্বাচন, ভোট যুদ্ধে অংশ নেবে প্রায় 97 কোটি ভোটার, দেশ জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাত, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, একজনের মৃত্যু, ওমানে বন্যায় 19 জনের প্রাণহানি। দেখছিলেন শিরোনাম, আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে এরিনায়াত। মিত্রদের পাশে না পেয়ে একলাই যুদ্ধের পথে হাঁটছেন একরোখা নেতানিয়াহু। ইরানের হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বেপরোয়া ইসরায়েল। ইরানের বিষয়ে ইসরায়েল নিজেই সিদ্ধান্ত নেবে বলে জানান প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে তেহরানকে কাবু করতে নিষেধাজ্ঞার খেলাতেই আস্থা রাখছে পশ্চিমা বিশ্ব। ইরান ইস্যুতে যে কোনো পদক্ষেপের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করতে বুধবার তেল আবিব সফরে যান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বিয়ারবক। তারা আলাদাভাবে নেতানিয়াহুর সঙ্গে করেন বৈঠক। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সংযত থাকার আহ্বান জানালেও সিদ্ধান্তে অনড় তেল আবিব। ইরানের হামলার জবাব কিভাবে দেয়া হবে সে ব্যাপারে ইসরায়েল নিজেই সিদ্ধান্ত নেবে বলে সাফ জানিয়ে দেন নেতানিয়াহু। আমি মনে করি ইসরায়েলকে রক্ষায় বন্ধু দেশগুলো আমাদের পাশে থাকবে, শুধু কথাই নয় কাজেই সেই প্রমাণ দেবে। তারা আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিচ্ছে। তবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের সিদ্ধান্ত আমরাই নেব। ইসরায়েল নিজেদের সুরক্ষায় সবকিছু করবে। এদিকে ইরানের হামলার বিষয়ে সতর্ক করলেও তেল আবিবকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। তেহরানকে পঙ্গু করতে আবারও নিষেধাজ্ঞার খেলায় মেতে উঠেছে ইসরায়েলের দোসর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা জোট। যদিও গেল 4 দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার ভেতরেই বসবাস করছে ইরান, পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর হিসেবে প্রতিষ্ঠিত তেহরান। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি IRGC ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর নতুন নিষেধাজ্ঞা দেবে তারা। একই পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন। EU এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান বলেছেন, ইরানের উপর নতুন করে আরও নিষেধাজ্ঞার বিষয়ে একমত হয়েছে তারা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও রাশিয়ায় ইরানের ড্রোন সহ অন্যান্য অস্ত্র সরবরাহের ওপরও দেওয়া হবে নিষেধাজ্ঞা। তেহরানের ওপর কঠোর ও সমন্বিত নিষেধাজ্ঞার ছক কষতে ইতালিতে জড়ো হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর নেতারা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ক্রমেই আরও উত্তপ্ত হচ্ছে ইরান ইসরায়েল দ্বন্দ্ব। ইরানের সীমিত আকারে হামলা চালানোর তেল আবিবের হুঁশিয়ারির পর এবার তেহরানের পক্ষ থেকেও এলো কড়া হুমকি। ইসরায়েল যদি চুল পরিমাণ হামলাও চালায় তবে কঠোর জবাবের হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দেশটির সশস্ত্র দিবস উপলক্ষে এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি। ইসরায়েল পাল্টা হামলা চালালে এর পরিণতি ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তেল আবিব যদি চুল পরিমাণ হামলাও চালায় তবে কয়েক সেকেন্ডের মধ্যে দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলেও হুমকি দেন তিনি। বুধবার সশস্ত্র দিবস উপলক্ষে তেহরানে এক সামরিক প্যারেডে অংশ নিয়ে বক্তব্য রাখেন রাইসি। বলেন, ইসরায়েল কেবল সামরিকভাবে নয়, তারা কৌশলগতভাবেও হেরে গেছে। ইসরায়েলে চালানো অপারেশন ট্রু প্রমিস ছিল খুবই সীমিত। এর মাধ্যমে কেবল তেল আবিবকে সতর্ক করা হয়েছে, বোঝানো হয়েছে তাদের সব ধরনের সামরিক আক্রমণ অনায়াসেই উড়িয়ে দেওয়া যাবে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ আরও বেশি হলে তাদের অবশিষ্ট থাকতো না। ইরানের জাতীয় সশস্ত্র দিবসের বার্ষিক কুচকাওয়াজে নানা সশস্ত্র সরঞ্জামের প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া এদিন ইসরায়েলি হামলা মোকাবেলার জন্য ইরানের হাতে থাকা রাশিয়ার তৈরি সুখোই 24 যুদ্ধ বিমান সহ অন্যান্য বিমান প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয় তেহরানের পক্ষ থেকে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ইসরায়েলে ইরানের হামলায় ব্যবহৃত ড্রোন ও মিসাইল প্রতিহতে পশ্চিমাদের পাশাপাশি ঢাল হয়েছিল জর্ডানও। তেহরানের হামলা নস্যাৎ করতে আম্মানের এমন তৎপরতায় রীতিমতো আলোচনায় দেশটি। এমনকি জর্ডানের সরকারের ওপর খেপেছে নিজ দেশের নাগরিকরাও। প্রশ্ন উঠেছে, আরব দেশ হয়েও জর্ডান কেন তেল আবিবের পাশে দাঁড়ালো? তবে কি ফিলিস্তিনের বিপক্ষেও অবস্থান নিচ্ছে আম্মান? অবশ্য এমন অবস্থার মধ্যেই ভোল পাল্টেছে জর্ডান।
জানা যায়, নিজেদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আত্মরক্ষার স্বার্থেই ইরানের হামলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে জর্ডান, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। আম্মান সাধারণত প্রতিবেশী থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি সবার সঙ্গেই ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করে। শুধু তাই নয়, ইসরায়েলের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে জর্ডান। এতে তেল আবিবের সঙ্গে খারাপ সম্পর্ক অর্থনৈতিকভাবে দেশটিকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। ইসরায়েল জর্ডান শান্তি চুক্তিও তেল আবিবকে বাঁচানোর বড় কারণ বলে দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের। এর মধ্যেই যুদ্ধ ময়দানে অনেকটা প্রকাশ্যে যুক্ত হওয়া জর্ডান যেন ভোল পাল্টালো। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, ইরানের সঙ্গে উত্তেজনার জন্য তেল আবিবই দায়ী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ফিলিস্তিনিদের সমর্থন করায় সমাবর্তন বক্তৃতা বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থী আসনা তাবাসসুমের। সমাবর্তন অনুষ্ঠানে তাবাসসুম বক্তৃতা দিলে ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন সিদ্ধান্তে হতবাক আসনা নিজেও। আসনা তাবাসসুম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, পড়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউএসসি এর বায়োমেডিক্যাল প্রকৌশল বিভাগে। সিজিপিএ 3.98। ভালো ফল ও ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়তার জন্য পেয়েছেন ভ্যালেডিক্টোরিয়ান স্বীকৃতি, যার ফলে সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে দিতে পারবেন বক্তৃতা। কিন্তু হঠাৎ করে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের সেরা এই ছাত্রীর সমাবর্তন বক্তৃতা বাতিল করেছে ইউএসসি। আসনার ইনস্টাগ্রাম প্রোফাইলের বায়োতে ফিলিস্তিনপন্থী একটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া রয়েছে। মূলত এ অভিযোগেই তাকে ভ্যালেডিক্টোরিয়ান নির্বাচিত করার পর থেকেই তার বক্তৃতার বিরোধিতা করে আসছে শিক্ষার্থী ও অ্যালামনাইদের একাংশ। সমাবর্তন অনুষ্ঠানে তাবাসসুম বক্তৃতা দিলে ক্যাম্পাসে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কারণ দেখিয়ে তার অংশটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয়ের বিবৃতি প্রকাশের পর নিজের মতামত জানিয়েছেন আসনা। তিনি বলেন, ভ্যালেডিক্টোরিয়া নির্বাচিত হওয়া তার জন্য খুবই সম্মানের, কিন্তু আপোষহীন অবস্থানের কারণে মুসলিম বিরোধী ও ফিলিস্তিন বিরোধীরা তার বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। আসনা বিস্মিত হয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে। অন্তরা সেন, সময় সংবাদ। জলবায়ু অর্থায়নে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অগ্রাধিকার পাওয়ার যোগ্য বলে মনে করে আইএমএফ। সারা বিশ্বে জলবায়ু বিনিয়োগ এই মুহূর্তে 4 থেকে 12% বাড়ানো প্রয়োজন বলে মনে করেন আইএমএফ এর ক্লাইমেট ফাইন্যান্স পলিসি প্রধান। আর বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে আর্থিক প্রতিষ্ঠানে গ্রিন বন্ড চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। ওয়াশিংটন থেকে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। ভৌগোলিকভাবেই ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সহ জলবায়ু পরিবর্তনের নানা প্রভাবে বিপর্যস্ত বাংলাদেশ। এতে মৌলিক অধিকার হারিয়ে দেশের অভ্যন্তরেই উদ্বাস্তু হয়ে পড়েন হাজার হাজার মানুষ। এর মধ্যে রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেইনেবিলিটি ফ্যাসিলিটির সুবিধা থেকে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ বাংলাদেশের মধ্যে $1.4 বিলিয়ন সহায়তা পেয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। আইএমএফ এর বসন্তকালীন আলোচনায় বাংলাদেশের কথা আসে গুরুত্বের সঙ্গে। বিনিয়োগের ঝুঁকি ও অর্থ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনাতেও দেয়া হয় গুরুত্ব। We have as a reward if we meet the KPIs. There's a 60 basis point penalty if we don't report. Innovation. These are the three things that are required for the future, and moving from a project level approach to a programmatic approach. So this is the way in which one can scale up and try to fill up the gap. আইএমএফ মনে করে সারা বিশ্বের জন্য প্রতি বছরে জলবায়ু অর্থায়ন প্রয়োজন $2 ট্রিলিয়ন। অর্থের সরবরাহ বাড়াতে প্রস্তাব আসে ক্লাইমেট বন্ড চালু করারও। I must say we haven't been good enough at that, and that it's very high time now to see to that we have practical measures that really work. বৈঠকে পরিবেশ বিপর্যয়ের সঙ্গে গুরুত্ব পায় মানবসৃষ্ট বিপর্যয়, যেখানে সারা বিশ্বের পুঁজিবাজার ও অর্থনীতির ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিকল্পনা ও লক্ষ্য অর্জনে বিশ্ব একটি অসমন্বয় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেও মন্তব্য করেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বিশ্ব সংস্থার পাশাপাশি নিজস্বভাবে সক্ষমতা তৈরি করায় জোর দিচ্ছে আইএমএফ। এক্ষেত্রে ব্যাংকিং খাতে নতুন করে ক্লাইমেট বন্ড বা গ্রিন বন্ড চালুর পরামর্শ সংস্থাটির। এতে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবাহ বাড়বে বলে মনে করছেন বিশ্ব বরেণ্য পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা। আইএমএফ থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় আরও থাকছে। 5 দশক পর নিজস্ব জায়গা পেল কুয়েতের বাংলাদেশ দূতাবাস। উচ্ছ্বসিত প্রবাসীরা, সেবার পরিধি বাড়ার প্রত্যাশা।
আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসব ভারতের 18তম লোকসভা নির্বাচন। দেশটির প্রায় 97 কোটি ভোটার 47 দিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পছন্দের জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। নির্বাচন কমিশনও ভোটের চূড়ান্ত প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে। প্রথম দফায় 19 তারিখে 102 লোকসভা আসনের ভোট নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি রয়েছে। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কাশ্মীর থেকে কন্যাকুমারী, পাহাড় থেকে মরু অঞ্চল, ধুধু বনভূমি, কোথাও তুমুল বৃষ্টি তো কোথাও আবার তুষারপাত, আবার কোথাও সমুদ্র তো কোথাও ঝর্ণাধারা। এমন বৈচিত্র্যময় প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই দেশটিতে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন 2024। ভারতের নির্বাচন কমিশনের হিসাব বলছে এবার নথিভুক্ত ভোটারের সংখ্যা 96 কোটি 88 লাখ। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 47 কোটি 10 লাখ, 49 কোটি 70 লাখ রয়েছেন পুরুষ ভোটার। এবার শতবর্ষী ভোটারের সংখ্যা 2 লাখেরও বেশি। একই সঙ্গে 85 বছরের বেশি ভোটদাতাদের সংখ্যাও প্রায় 82 লক্ষ। 18 থেকে 30 বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা 21 কোটি। সব মিলিয়ে নির্বাচনকে উৎসবে পরিণত করতে প্রস্তুত দেশটির সাধারণ জনগণ। 10,05,000 ভোট কেন্দ্রে 55 লাখ ইভিএমে ভাগ্য নির্ধারণ করবেন ভারতের জনগণ। 19 এপ্রিল 21টি রাজ্যের 102টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোটে প্রার্থীর সংখ্যা ছাড়িয়েছে 2,500-এরও বেশি। দেশ জুড়ে এবার 2,660টি নথিভুক্ত রাজনৈতিক দল লোকসভা ভোটের প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, বহুজন সমাজবাদী পার্টির মতো জাতীয় রাজনৈতিক দল যেমন রয়েছে, তেমনি মমতার দল, তৃণমূল কংগ্রেস, লালু প্রসাদ যাদবের দল, রাষ্ট্রীয় জনতা দলের মতো শক্তিশালী প্রাদেশিক দলও এবার নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও রাজ্য পুলিশ, সিআইএসএফ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। শুধু তাই নয়, আকাশপথে এবং ড্রোনের সাহায্যে নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। কেন্দ্রের শাসক দল বিজেপি, কেন্দ্রের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং প্রাদেশিক তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলো প্রস্তুত। ইস্যুভিত্তিক প্রচারণায় শেষ পর্যন্ত কারা ভোটারদের মন জয় করতে পারলেন সেটি কিন্তু প্রমাণ হবে আগামী 4 জুন। তবে এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোটের চূড়ান্ত প্রস্তুতি। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। গত 75 বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিতে অচল বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। একই পরিস্থিতি প্রতিবেশী ওমানেও। বন্যায় দেশ দুটিতে প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন। দুবাই থেকে মধ্যপ্রাচ্যের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন শিবলি আল সাদিক। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। একদিনের ভারী বৃষ্টিতে লণ্ডভণ্ড সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চল। আকস্মিক বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ছিল অনেকটা পানির নিচে। এতে দেখা দেয় চরম বিপর্যয়। বাতিল করা হয় 290টির বেশি ফ্লাইট। এছাড়া বিলম্ব হয় আরও প্রায় 450টি ফ্লাইট। শিডিউল পরিবর্তন হওয়ায় বিমানবন্দরে অপেক্ষা করতে দেখা যায় হাজার হাজার যাত্রীকে। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাই মল, ইবনে বতুতা মল, ড্রাগন মার্ট, শারজা সিটি সেন্টার সহ বড় বড় সব শপিং মল। বুধবার দেশটির প্রধান মহাসড়ক শেখ জায়েদ রোডে পানি জমে থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারেনি। অন্যান্য মহাসড়কগুলোতেও পানির স্রোতে ভেসে আসা অসংখ্য গাড়ি বিকল অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বন্যার পানি কমতে থাকায় এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। তবে এখনও পানির নিচে বহু এলাকা। বিভিন্ন স্থানে জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বন্যার কারণে 2 আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে দেশটির আলাইন বিমানবন্দরে গিয়ে অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। পরে যাত্রীদের বাসে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। একই অবস্থার মুখোমুখি হয়েছে ইউএস বাংলার একটি ফ্লাইটটি দুবাইয়ে অবতরণ করতে না পেরে ওমান বিমানবন্দরে নামে।
এদিকে বাংলাদেশ সিভিল এভিয়েশন জানায় বৈরী আবহাওয়ার কারণে দুবাই ও শারজা থেকে ঢাকা রুটের এয়ার আরাবিয়া এয়ারলাইন্সের 5টি ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের 2টি ও ফ্লাই দুবাইয়ের 2টি ফ্লাইট বাতিল হয়েছে। মঙ্গলবার দেশটিতে 254 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 1949 সালের পর দেশটিতে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। দুর্যোগ মোকাবেলায় সব চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির প্রশাসন। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে আরও 2-1 দিন সময় লাগতে পারে বলে ধারণা স্থানীয় কর্তৃপক্ষের। একই অবস্থা প্রতিবেশী দেশ ওমানেরও। ভারী বৃষ্টিতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এর মধ্যে ওমানে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যে হঠাৎ বৃষ্টিপাত বেড়ে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন যে শুধু দক্ষিণ এশিয়া সহ পশ্চিমা দেশগুলো হচ্ছে তা নয়, এতে মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ফলে ধুধু মরুভূমির বুকেও দেখা যাচ্ছে নজিরবিহীন বৃষ্টিপাত। এতে বন্যাসহ ঘটছে প্রাণহানির ঘটনা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে। দেশটিতে প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে সূচির স্বাস্থ্যগত দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জান্তা সরকার। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী রাখা হয়েছে। প্রচণ্ড গরমের কারণে বাড়তি সতর্কতা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। সুচির শারীরিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জান্তা সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন বলেন, আবহাওয়া প্রচণ্ড গরম হওয়ার কারণে শুধু অং সান সুচির জন্য নয়, বয়স্ক বন্দীসহ যাদের প্রয়োজন তাদের হিটস্ট্রোক থেকে রক্ষা করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2021 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর কারাবন্দী করা হয় সুচিকে। রাষ্ট্রদ্রোহ এবং ঘুষ থেকে শুরু করে টেলিকমিউনিকেশন আইন লঙ্ঘন করার অপরাধের দায়ে নোবেলজয়ী এই নেত্রীকে 27 বছরের কারাদণ্ডের সম্মুখীন হতে হয়েছে। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন অং সান সুচি। নানা নেতিবাচক কর্মকাণ্ডে পর্তুগালের সুনাম হারাচ্ছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। প্রতিনিয়ত দ্বন্দ্বে জড়ানো, কাগজপত্র জালিয়াতি সহ নানা অপরাধে লিপ্ত থাকার অভিযোগ উঠছে অনেকের বিরুদ্ধে। এতে করে স্থানীয় পর্তুগিজদের মধ্যে বাড়ছে অভিবাসন বিরোধী মনোভাব। তাই অভিবাসন বিষয়ে নতুন সরকারের নেতিবাচক পদক্ষেপ আসার আগেই এসব বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান সচেতন মহলের। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। এরকম নানা ঘটনা ঘটছে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি তথা এশিয়ান অধ্যুষিত এলাকায়। প্রতারণা, কাগজপত্র জালিয়াতি, নিয়ম বহির্ভূত অনেক কর্মকাণ্ডের পাশাপাশি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই ঘটছে মারামারির মতো অনাকাঙ্ক্ষিত নানা ঘটনা। অভিযোগ যাচ্ছে স্থানীয় প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছেও। এতে করে হুমকির মুখে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের অর্জিত সুনাম। ছোটখাটো মারামারির কারণে আমাদের যে বাঙালিদের যে একটা দীর্ঘদিনের একটা ঐতিহ্য সুনাম ছিল, সেটা মনে হয় আর আমরা ধরে রাখতে পারবো না। দেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশি ব্যবসায়ী সহ কমিউনিটি নেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান সচেতন মহলের। ব্যবসায়ীরা একত্রিত হয়ে সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমাদের সুনাম এবং বাঙালি কমিটির সুনাম আমরা বৃদ্ধি করতে পারি, সেই নিয়ে আমাদের এখনই কাজ করার সময়। দূতাবাস সব বিষয়ে অবগত আছে জানিয়ে প্রবাসীদের পর্তুগালের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এর প্রভাব আমাদের পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উপরে পড়ে। আমরা আপনাদেরকে সবসময় সহযোগিতা করতে চাই এবং আমরা চাই যে আপনারা এদেশে সুন্দরভাবে বসবাস করেন। পর্তুগালে বাংলাদেশি পরিবারগুলোতেও বেড়েছে ডোমেস্টিক ভায়োলেন্স সহ নানা অপরাধ। এছাড়া বিভিন্ন অভিযোগের তদন্তের পাশাপাশি বেশ কিছু প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে মামলাও চলছে পর্তুগালের আদালতে। বিভিন্ন দেশের অভিবাসীদের নানা কর্মকাণ্ডে সম্প্রতি পর্তুগালে বেড়েছে অভিবাসন বিরোধী মনোভাব। নতুন ডানপন্থী সরকারও নিতে শুরু করেছে নানা পদক্ষেপ। তাই এই সরকারের অভিবাসন সংক্রান্ত নতুন পদক্ষেপ কি হবে তা অনেকটাই নির্ভর করছে অভিবাসীদের আচরণের উপরই। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। রেকর্ড ভেঙে তীব্র তাপপ্রবাহে পড়ছে ভারতের পশ্চিমবঙ্গ। বুধবার কলকাতার তাপমাত্রার পারদ অতিক্রম করে 41 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের বেশিরভাগ জেলার তাপমাত্রাও 40 ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। কড়া রোদের পাশাপাশি ভ্যাপসা গরমে নাভিশ্বাস জনজীবনে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
রোদের তেজে পুড়ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। গ্রীষ্মের শুরুতেই হাঁসফাঁস অবস্থা। রাজ্যের প্রায় সব জেলার ওপর দিয়েই মৃদু থেকে মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে তাপমাত্রা। নজিরবিহীন তাপমাত্রার সাক্ষী সিটি অফ জয় কলকাতাও। বুধবার শহরটির তাপমাত্রার পারদ অতিক্রম করে 41 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যটির দক্ষিণের জেলা বাঁকুড়া, পুরুলিয়াতেও একই অবস্থা। তীব্র রোদের পাশাপাশি ভ্যাপসা গরমে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। এরই মধ্যে জীবন জীবিকার লড়াইয়ের কাছে এই তাপমাত্রা রীতিমতো চ্যালেঞ্জে রূপ নিয়েছে। তাই তো একটুখানি বিশ্রাম কিংবা ঠান্ডা পানি ও ফলের জুসই ভরসা হয়ে উঠেছে অনেকের কাছে। যাদের এসি আছে তাদের তো ঠিক আছে, যাদের এসি নেই তারাই বেশি কষ্ট ভোগ করছে। রোজই আরো বাড়তে থাকবে। এই গরমে তো বিশেষ কিছু করা যাচ্ছে না, ওই ডাক্তারদের কথা মতো বাড়িতে থাকাই ভালো। বিনা প্রয়োজনে রোদে বের না হওয়া, এগুলোই প্রিকশনারি, এর থেকে তো করার কিছু নেই। এই অবস্থায় বেশি বেশি পানি পান সহ প্রয়োজনীয় পরামর্শ চিকিৎসকের। সুতির জামা কাপড় হালকা রঙের পরিহিত হয়ে আমরা বেরোবো, মাথায় টুপি বা ছাতা ব্যবহার করা, অতিরিক্ত জলপান করতে হবে। গত বছর ঠিক এই সময়ে কলকাতার গড় তাপমাত্রা ছিল 38 থেকে 39 ডিগ্রি। এবার গত বছরের রেকর্ডও ভেঙে দিল বৈরী এই আবহাওয়া। তবে চলতি মাসের শেষ দিকে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে তুমুল ঝড় বৃষ্টিও, বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েতের বাংলাদেশ দূতাবাস পেল নিজস্ব ভূমি। কুয়েত প্রবাসীদের জন্য এটি একটি ঐতিহাসিক দিন বলে জানান দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। 1974 সাল থেকে কুয়েতে কার্যক্রম চালিয়ে আসছে বাংলাদেশ দূতাবাস, কিন্তু এতদিন ছিল না তাদের নিজস্ব কোনো জমি। দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েতে বাংলাদেশ দূতাবাস পেল নিজস্ব ভূমি। মিশরেফ অঞ্চলের কূটনৈতিক পাড়ায় 3000 বর্গ মিটারের প্লট পরিদর্শন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশেই রাষ্ট্রদূতের বাসভবনের জন্য আরেকটি 1000 বর্গ মিটারের প্লটও বুঝে পায় বাংলাদেশ। নিশ্চয়ই অদূর ভবিষ্যতে আরও কিছু প্রসিডিউরাল কাজ আছে, এর মাধ্যমে কুয়েতে অবস্থিত আমাদের সম্মানিত প্রবাসীদের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা, স্বপ্ন পূরণ হবে। এদিকে জমি পেয়ে ভবন নির্মাণের পাশাপাশি অন্যান্য কাজ দ্রুত শেষ করা হবে বলে জানান কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান। আগামী মাসে কুয়েত থেকে বিদায় নেবেন বর্তমান রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান। তার সময়ে বাংলাদেশ থেকে কুয়েতে সরাসরি দক্ষ শ্রমিক নিয়োগ, ই পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সেবাও পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দেখছেন আন্তর্জাতিক সময়। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পহেলা বৈশাখ উপলক্ষে বিদেশে কূটনীতিকদের সম্মানে সংবর্ধনা সভা ও নৈশভোজের আয়োজন করেছে জার্মানির বার্লিনের বাংলাদেশ দূতাবাস। স্থানীয় এক হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা। বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জার্মানিতে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে প্রতি বছরের মতো স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখ উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তিনি। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের কালচার এবং বাংলাদেশের ফুড, এইগুলি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও আফগানিস্তানের ইন্দো প্যাসিফিক পলিসির পরিচালক ও রাষ্ট্রদূত এরিক কুইটসভাইল। জার্মানির সঙ্গে বাংলাদেশের চলমান সম্পর্কের নানা দিক তুলে ধরেন তিনি। বাংলাদেশ weiterentwickeln können. Wir sehen এখানে এসে ভীষণ ভালো লাগছে। একই সাথে বলতে চাই বাংলাদেশ খুবই দ্রুত উন্নতি করেছে, আমরা এটাকে স্বাগত জানাই। বাংলাদেশের সাথে জার্মানির সম্পর্ক জোরদার হলে দুই দেশই উপকৃত হবে। অনুষ্ঠানে লাখো শহীদদের রক্তে অর্জিত মহান স্বাধীনতা, পহেলা বৈশাখ আর বর্তমান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি আমন্ত্রিত সকলের সামনে তুলে ধরা হয় প্রামাণ্যচিত্র ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। পরে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। স্বাধীনতার পর থেকেই সবকিছু মিলিয়ে বাংলাদেশের জন্য অকৃত্রিম বন্ধু রাষ্ট্র থেকে থাকে সেই দেশটির নাম জার্মানি। দুদেশের এই
দৃঢ় সম্পর্ক অটুট থাকবে, থাকবে সেই বন্ধন, এমন প্রত্যাশা সকলের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বাংলাদেশের মহান স্বাধীনতা জাতীয় দিবস এবং পহেলা বৈশাখ উপলক্ষে মুজিবনগর দিবসকে রাষ্ট্রীয় দিবসের স্বীকৃতির দাবি জানিয়ে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার প্যারিসে স্থানীয় একটি রেস্টুরেন্টে ঐতিহাসিক এই দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বেই সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েসর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি সৌরভ মৃধা সহ আরো অনেকে। এবং বাংলাদেশ জাতির পক্ষে দাঁড়িয়ে কত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিনটি উপলক্ষে এই দিনটি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। মিত্রদের সায় না পেয়ে একাই যুদ্ধের পথে বেপরোয়া নেতানিয়াহু বললেন, ইরানের বিষয়ে ইসরায়েলি নেবে সিদ্ধান্ত, নিষেধাজ্ঞার খেলাতে পশ্চিমা বিশ্ব। এবং জলবায়ু অর্থায়নে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশে অগ্রাধিকার, IMF এর সহায়তা বাড়ানোর প্রস্তাব ক্লাইমেট ফাইন্যান্স পলিসি প্রধানের, গ্রিন বন্ড চালুর পরামর্শ। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী তানভীর হাসান। ধন্যবাদ আইরিন। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।